হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলেই আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে সন্ধ্যা 7:30। তো 7:30টার সময় একেবারে শাড়ি টাড়ি পরে মা গোসাই সেজে কোথায় গেলাম? আমাদের বারোয়ারি তলায়। আমাদের বারোয়ারি তলায় কিন্তু আজকে 2 দিন ধরে নাম হচ্ছে, কারণ অষ্টম প্রহর শুরু হয়ে গেছে। আর কি সুন্দর সাজিয়েছে দেখো। আর এখনও কিন্তু ভিড়টা সেভাবে হয়নি, একেবারে কমও না যে আমি ঠেলে একটুখানি যাব, একটু দর্শন নেব বাঁকে বিহারি, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ সবাই বসে আছে। তো কার ঘাড়ের উপরে পা দিয়ে যাব বলো তো? আর হ্যাঁ, আমার ঘাড়ের উপরে কিন্তু আর একটা চিন্তা ভর করে আছে, সেটা হচ্ছে প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনীকে ঠাম্মির কাছে রেখে এসেছি। তো চলো একটুখানি দর্শন করিয়ে দিলাম, তোমাদের সাথে সাথে আমিও একটু দর্শন করে নিলাম। আর কীর্তনটা খুব সুন্দরই হচ্ছিল। আর এদিকে দেখো দেবাগ্নি তার টিমদের নিয়ে এদিক ঘোরে একবার, ওদিক ঘোরে একবার। আমি কাউকে চিনি না গ্রামবাসীদের, দেবাগ্নি সবাইকে চেনে, আর দেবাগ্নিকে কিন্তু সবাই চেনে। তো ধীরে ধীরে ভিড় হচ্ছে, আর ধীরে ধীরে আমার চিন্তাও বাড়ছে যে কী করছে আমার প্রিয়দর্শিনী। কারণ আমি যখন বাড়ি ফিরবো তখন মা আসবে, এক এক টাইম এক একজন ডিউটি দিচ্ছি। তো সবাই না বেশ সেজে গুজে এসছে, লিপস্টিক টিপস্টিক লাগিয়ে। আর আমি দেখো শুধু শাড়িটা পরে চলে এসেছি। আমাকে যেন নিজের কাছে নিজেকে একটু কেমন লাগছে, মনে হচ্ছে এই সমাজ আমাকে মেনে নেবে, তো এইভাবে এসেছি আমি। তো যাই হোক, একটু মজা করছিলাম। আর ওইদিকে দেখো প্রসাদ বিতরণ হচ্ছিল। বাড়ি চলে এসেছি, এসে প্রিয়দর্শিনীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে সর্বজনীন সবাই মিলে চলে যাচ্ছি। মাও এদিকে রেডি হয়ে গেছে। এসে দেখি প্রিয়দর্শিনী একেবারে কান্নাকাটি করেনি, কিন্তু মায়ের কোলে ছিল, একটু নাকি খুনখুন খুনখুন করছিল। নাও, এবার আমিও সমাজে উঠে গেছি, একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিয়ে এসেছি। আর মুখের যা পরিস্থিতি, তেলে কুণ্ডু, এই মুখে আর সাজ মানায় না। দেখো আসার সঙ্গে সঙ্গে আমার ছোটো ননদিনী নিয়ে নিল প্রিয়দর্শিনীকে, আমার আর কোনো সমস্যা নেই। তো এখানে ভালোই কীর্তন হচ্ছিল, ভালোও লাগছিল। আর দেবাগ্নি থেকে একটা মালা ঠিক জোগাড় করে নিয়েছে, সে আবার জোগাড় করবে না। এদিকে দেখো সবাই তিলক সেবা করছিল, আমিও বহুদিন পর তিলক দিলাম জানো তো, সেই যখন দীক্ষা নিয়েছিলাম তখন। আবার এখন আমার প্রিয়দর্শিনীও তিলক নিয়ে নিয়েছে, আর কি খুশি। আর ওরা গিয়ে শুধু এর কোলে ঝাঁপিয়ে পড়ে, ওর কোলে ঝাঁপিয়ে পড়ে। আমার বড় মেয়েটা আবার সেরকম ছিল না, সবার কোলে যেত না চেনা মানুষ ছাড়া। এই আবার চেনা অচেনা লাগে না। তো চলো, এদিকে ভোগ খেতে হবে, এদিকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, কাল থেকেই রান্না বান্না হচ্ছে। তো আমরাও এখানে লাইন দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হবে বলে। তারপরে দেখলাম লাইন বেশ একেবারে রেলগাড়ির মতো লম্বা লাইন। আর আমাদের এখানে কিন্তু একটা সমস্যা আছে, গ্রাম হতে পারে কিন্তু জায়গা কারণ নেই, মানে মাঠ টাঠ নেই, বুঝলে। এর জন্যই রাস্তার ধারেই বসে খাওয়া হয়। তো আমরাও বসে পড়েছেন। আমার দেবাগ্নি সে একেবারে কি বলবো, ফুলবিগি। সে নিচে বসবে না, নিচে বসে প্রসাদ গ্রহণ করা কিছুতেই নেবে না। বলো, মা বাবাকেই তো এই শিক্ষাটা দিতে হয় না, সবার সঙ্গে বসে একসঙ্গে খেতে হয়। কিন্তু মেয়ে আমার এই রাস্তায় বসবে না, কি করা যাবে, ওই আমার কোলেই বসালাম, বসিয়ে কোনো রকম খেলাম। আর আজকে কিন্তু আমাদের রান্না করতে নেই, এটা কিন্তু অষ্টম প্রহরের জন্য না, আজকে হচ্ছে গড় মানে শীতলা পুজো, তাই পান্তা খেতে হয়। যদিও পান্তা আমরা খাইনি, একবেলা খেয়েছিলাম, আর খেয়েছিলাম পরোটা। আর পরোটা, ওই দুটো পরোটা পেটের কোন কোণে চলে গেছে, পেট যা চ করছিল সবারই, শুধু আমার না, মায়ের, দেবাগ্নির, সবার। মায়ের কোলে অবশ্য এখন প্রিয়দর্শিনী আছে। মা বললো তোমরা আগে খেয়ে বাড়ি চলে যাও, তারপরে আমি পুরো কীর্তন শুনে যাব, খেয়ে দিয়ে যাব। তো যাই হোক, ভাত ডাল, একটা ছেঁচড়ার তরকারি, চাটনি, বোঁদে হয়েছিল। আর কি জানো তো, ঠাকুরের একটা আশীর্বাদ থাকে, এত সুন্দর টেস্ট হয়েছিল আর গন্ধ হয়েছিল যেন একদম অমৃত।